আপনি কি জানেন বিশ্বের 60% বাঘেরই বাস ভারতে? বিশ্বে বর্তমানে আনুমানিক ডোরাকাটা বাঘ রয়েছে মাত্র ৫,৬০০টি, যেখানে এক ভারতেই আছে প্রায় ৩,৩০০টি। বিশ্বের অনেকগুলো দেশে বাঘের সংখ্যা কমে এলেও ভারতে তা দ্রুত বাড়ছে। কিন্তু এর কারণ কি? বিংশ শতাব্দীর শুরুতে ভারতে বাঘের সংখ্যা ছিল প্রায় ৪০,০০০, যা ১৯৭২-এ এসে দাঁড়ায় মাত্র ১,৮০০টিতে। অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চালু করলেন প্রজেক্ট টাইগার। বাঘের জন্য ৯টি টাইগার রিজার্ভ তৈরি করা হলো, যেখানে বাঘকে সংরক্ষিত করা হবে, সব ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে এবং আশপাশে মানুষের উপস্থিতি থাকবে সীমিত। কড়া পাহারার জন্য স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স তৈরি করা হলো। পাহারার জন্য বসানো হলো ক্যামেরা, ওড়ানো হলো ড্রোন। রিজার্ভের আশপাশ থেকে অনেক গ্রামবাসীকেই অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। বনের ওপর নির্ভরশীলতা কমাতে তাদের দেয়া হয়েছিল বিশেষ ভাতা। ভারত সরকারের এই চমৎকার উদ্যোগে ভারতে বাঘের সংখ্যা ২০০৬ সালে ১,৪১১টি থেকে ২০২৩ সালে আনুমানিক ৩,১৬৭টি বাঘে এসে দাঁড়িয়েছে এবং বর্তমানে ভারত জুড়ে রয়েছে মোট ৫৪টি টাইগার রিজার্ভ। মূলত এই কড়া নিরাপত্তা ও আইনের কারণেই আজ ভারত বাঘ সংরক্ষণে বিশ্বের রোল মডেল। আপনি কি জানেন পাকিস্তানের জাতীয় পশু এক জাতের বুনো ছাগল? মারখোর নামে পরিচিত এই বুনো ছাগলের দেখা পাওয়া যায় পাকিস্তানের উত্তর ও উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাগুলোতে। তবে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পার্বত্য এলাকাতেও মারখোর ছাগলের অস্তিত্ব রয়েছে। মারখোর মূলত একটি পার্সিয়ান শব্দ। মার অর্থ সাপ এবং খোর অর্থ খাদক, অর্থাৎ মারখোর মানে যে সাপ খায়। মূলত মারখোর ছাগলের শিং থেকেই এই নামের উৎপত্তি। শিংগুলো পেঁচানো, অনেকটা সাপের মতোই। তবে মারখোর ছাগল পাকিস্তানের জাতীয় পশু হওয়ার কারণ কি? মারখোর পাকিস্তানের পার্বত্য অঞ্চলের বেশ পরিচিত একটি প্রাণী। এটি অত্যন্ত কষ্টসহিষ্ণু এবং পরিশ্রমী, যা পাকিস্তানের সাধারণ জনগণকে নির্দেশ করে। মারখোর যেমন প্রতিকূল পরিবেশে কষ্ট সয়ে টিকে আছে, তেমনি দুপাশে দুই শত্রু দেশের মাঝে টিকে আছে পাকিস্তান। কোনো দেশের জাতীয় পশু সে দেশের প্রকৃতি ও জনগণকে রিপ্রেজেন্ট করে। এই কারণেই পাকিস্তানিরা তাদের জাতীয় পশু হিসেবে বেছে নিয়েছে মারখোর ছাগলকে। আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় চীনের মহাপ্রাচীরের চাইতেও দীর্ঘ একটি সীমানা আছে? এই সীমানাটা মানুষই তৈরি করেছে এক ভয়াবহ জিনিসকে ঠেকিয়ে রাখার জন্য। চীনের মহাপ্রাচীর যেমন বানানো হয়েছিল বেদুইন আক্রমণকারীদের ঠেকাতে, তেমনি এই অস্ট্রেলিয়ার প্রাচীর বানানো হয়েছে ডিঙ্গোদের ঠেকাতে। ডিঙ্গো অস্ট্রেলিয়ার এক কুখ্যাত বুনো কুকুর। এরা দলবদ্ধভাবে চলে এবং খামারের বিভিন্ন গবাদি পশু যেমন ভেড়া ও ছাগল এদের মূল শিকার। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে থাকা খামারিদের কাছে তাই ডিঙ্গো মানেই আতঙ্ক। উত্তর ও পশ্চিমের মরু এলাকা থেকে ডিঙ্গোরা দক্ষিণে হানা দেয় ও পশু ধরে নিয়ে যায়। তাই তাদের ঠেকাতে অস্ট্রেলিয়ান খামারিরা তৈরি করেছে এই সুদীর্ঘ লোহার বেড়া। প্রায় ৫,৬১৪ কিলোমিটার দীর্ঘ এই বেড়ার নাম ডিঙ্গো ফেন্স। তবে ডিঙ্গো খুবই চালাক প্রাণী। প্রাচীরের ফাটল ও ছিদ্র দিয়ে তারা মাঝে মাঝেই খামার এলাকায় প্রবেশ করে থাকে। তবুও এই প্রাচীর খামারিদের জন্য আশীর্বাদ, যা বছরের পর বছর ধরে রক্ষা করে চলেছে তাদের মূল্যবান ভেড়া ও ছাগলকে। দক্ষিণ এশিয়ায় এমন একটি দেশ আছে যার সাথে বিশ্বের বড় বড় সুপার পাওয়ারগুলোর কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটির অপছন্দের তালিকায় আছে চীন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তি। নিজেদের বন্ধু হিসেবে তারা কেবল ভারতকে মান্যতা দেয়। এই ছোট অথচ শক্ত ডিপ্লোমেসির দেশটি হলো ভুটান। কিন্তু প্রশ্ন হলো, দুপাশে দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের মাঝে থেকে ভুটান নিজেদের স্বাধীন রাখল কিভাবে? যেখানে তাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলো, কিংবা উত্তরের বিশাল দেশ তিব্বত পড়ল চীনের কবলে? এর উত্তর জানতে হলে আপনাকে দুটি জিনিস লক্ষ্য করতে হবে: ভুটানের অবস্থান এবং ভুটানের পররাষ্ট্রনীতি। ভুটানের অবস্থানটা বেশ জটিল। সুদীর্ঘ হিমালয় পর্বত আষ্টে পৃষ্ঠে বেষ্টন করে আছে ভুটানকে। পুরোটাই পাহাড়ি এবং দুর্গম হওয়ায় বাইরের শক্তির পক্ষে ভুটানে প্রবেশ করা এবং খাদ্য কিংবা অস্ত্র সরবরাহ চালু রাখা বেশ কঠিন। অপরদিকে ভুটানের একপাশে চীন ও আরেক পাশে ভারত। দুটি দেশই ভুটানকে ব্যবহার করে বাফার রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ভুটানের ওপর কোনো একটি দেশ আক্রমণ করলে অপর দেশটি সাথে সাথে প্রতিক্রিয়া জানাবে, যেটা করাতে পারে ভয়াবহ যুদ্ধেও। তাই কোনো দেশই আগ বাড়িয়ে ভুটান আক্রমণ করে না। অপরদিকে ভুটানের পররাষ্ট্রনীতিও ভারত ঘেঁষা। ১৯৪৯ সালে স্বাক্ষরিত চুক্তির পর থেকেই ভুটান বৈদেশিক বিভিন্ন বিষয়ে ভারতকে সহযোগিতা করে আসছে।
ভারতের সাথে বন্ধুত্বের ফলে চীনের আক্রমণের ঝুঁকি থাকছে না, তেমনি ভারতের সাথে তাল মিলিয়ে চলায় ভারতও হুট করে ভুটান দখলের ঝুঁকিতে যাবে না। সব মিলিয়ে তাই ভুটান এক প্রকার নিরাপদ। রাশিয়ার জনসংখ্যা এত কম কেন? আপনি হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ। এমনকি ভূমির দিক দিয়ে রাশিয়া অ্যান্টার্কটিকা কিংবা অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও বিশাল। কিন্তু এত বড় দেশ হলেও রাশিয়ার জনসংখ্যা এত কম কেন? প্রায় 1,71,00,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ রাশিয়ার জনসংখ্যা মাত্র 16 কোটি। অথচ রাশিয়ার চেয়ে অনেক গুণ ছোট দেশ বাংলাদেশ, ইন্দোনেশিয়া কিংবা পাকিস্তানের জনসংখ্যাও এর চেয়ে বেশি। এর কারণ কি? কোনো দেশের বর্তমান জনসংখ্যা মূলত তার পূর্বের জনসংখ্যার ফলাফল। যদি কোনো দেশে 20 শতাব্দীতে বড় ধরনের জনসংখ্যা বিপর্যয় ঘটে, তাহলে তার রেশ সেই 21 শতাব্দীতেও বয়ে বেড়াবে। রাশিয়ার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় প্রায় 30 লক্ষ লোকের মৃত্যু ঘটেছিল, সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মিলিয়ে। ঠিক এরপরই রাশিয়া জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে। বলশেভিকদের লাল বাহিনী বনাম কমিউনিস্ট বিরোধী সাদা বাহিনী। মৃত্যু ঘটে আরও 1 কোটি লোকের। লেনিনের পর ক্ষমতায় আসেন একনায়ক স্ট্যালিন। তিনি এসেই কৃষিজ দেশকে দ্রুত সময়ের মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশে রূপ দেন। কিন্তু এর ফলে দেখা দেয় খাদ্য ঘাটতি। মৃত্যুবরণ করেন আরও প্রায় 50 লক্ষ রাশিয়ান। কিন্তু স্ট্যালিন এতেও থেমে থাকেননি। 1936 থেকে শুরু হয় বিরোধী পক্ষের ওপর দমনপীড়ন এবং জোরপূর্বক গুলাগে পাঠানো। প্রায় 10 লক্ষ রাশিয়ান হারিয়ে যায় স্ট্যালিনের এই কথিত পার্জে। কিন্তু রাশিয়ার ভাগ্যে সবচেয়ে বড় বিপর্যয় তখনও বাকি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর কোনো রাষ্ট্রে রাশিয়ার মতো এত মানুষের মৃত্যু হয়নি। 27 মিলিয়ন অর্থাৎ প্রায় 2.5 কোটি রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন এই সর্বনাশা মহাযুদ্ধে। 2 বিশ্বযুদ্ধ এবং মধ্যবর্তী একনায়ক শাসনের দগদগে ঘা রাশিয়া আজও বহন করে চলছে। সে সময় সন্তান জন্মদানে সক্ষম সুস্থ পুরুষ ও নারীর একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যাওয়ায় জন্মহার কমে গিয়েছিল উল্লেখযোগ্য হারে। রাশিয়া সেই ক্ষতি আর সামলে উঠতে পারেনি, যার ফলে আজও রাশিয়ার জনসংখ্যা বিস্ময়করভাবে কম। দক্ষিণ ইউরোপের একটি দেশে গেলে আপনি অজস্র বাংকার দেখতে পাবেন। 100-200টি নয়, 1-2000ও নয়, একেবারে 7.5 লক্ষের চেয়েও বেশি বাংকার। বাংকার তো বানানো হয় যুদ্ধকালীন সময়ে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য। তো এই ছোট দেশটিতে এমন কি প্রতিরক্ষার প্রয়োজন পড়েছিল যে বানাতে হলো এতগুলো বাংকার? বলকান অঞ্চলের ছোট্ট দেশ আলবেনিয়ায় বাংকার বানানোর কাজ শুরু হয় 1967 সাল থেকে, আলবেনিয়ার তৎকালীন স্বৈরশাসক অ্যানভার হোজ্জার নেতৃত্বে। সমাজতান্ত্রিক আলবেনিয়ার শাসক হোজ্জা ছিলেন কিছুটা পাগলাটে ধরনের লোক। তিনি একাধারে প্রতিবেশী গ্রিস ও যুগোস্লাভিয়ার সাথে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন। এমনকি বাদ যায়নি কমিউনিজমের জন্মভূমি সোভিয়েত ইউনিয়নও। সোভিয়েতের প্রধান ক্রুশ্চেভ আর যুগোস্লাভিয়ার নেতা টিটো উভয়ই ছিলেন হোজ্জার চোখে শত্রু। তাই সোভিয়েত ইউনিয়ন ও ন্যাটো উভয়ের হামলার আশঙ্কায় হোজ্জা এতগুলো বাংকার বানানোর নির্দেশ দিলেন, যদিও সে আক্রমণ কখনোই হয়নি। 1985 সালে হোজ্জার মৃত্যুর আগ পর্যন্ত সমগ্র দেশ জুড়ে ছোট বড় 7.5 লক্ষেরও বেশি বাংকার বানানো হয়, যা মারাত্মক খারাপ প্রভাব ফেলে দেশটির অর্থনীতিতে। হোজ্জার সেই অপশাসন আজও আলবেনিয়াকে ভোগায়। দারিদ্র্যের সেই ধাক্কা আলবেনিয়া আজও কাটিয়ে উঠতে পারেনি। আজ আলবেনিয়ার পথে প্রান্তরে, পাহাড়ি পর্বতে, গ্রামীণ উপত্যকা কিংবা শহুরে রাস্তা, এমনকি নদী ও সাগরের পাড়েও দেখা মিলবে অজস্র পড়ে থাকা বাংকারের, যা বহন করে চলছে আলবেনিয়ার সমাজতান্ত্রিক অতীতের ক্ষতকে।